খাদ্য দুর্নীতি নিয়ে এই মুহূর্তে কথা হচ্ছে। মন্ত্রীর কমিশন, সেই কমিশন থেকে রীতিমতো চোখ কপালে উঠছে গোয়েন্দাদের। এই খবর আপনাদের আগেই জানিয়েছি, আমরা আরো একবার জানাচ্ছি। এবং এই কমিশন কোন নামে জমা হয়েছে? জমা হয়েছে মন্ত্রীর স্ত্রী আর মেয়ের নামে থাকা সংস্থায়। 60 লক্ষ টাকা পর্যন্ত জমা হয়েছে। 2018 থেকে 2020 3 বছরে 60 লক্ষ টাকা জমা করেন বাকিপুরের সংস্থার কর্মীরা। আর কি উপায় কমিশন আসতো, কিভাবে লেনদেন চলতো? সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সিজার। দেখো, এই কমিশনের বহর থেকে কার্যত চমকে গেছে ইডি আধিকারিকরা। তার কারণ 2018 থেকে 2020 মন্ত্রীর মেয়ে এবং মন্ত্রীর স্ত্রীর নামে যে 3টে কোম্পানি ছিল, হনুমান রিয়েলকন থেকে শুরু করে গ্রেসিয়াস ইনোভেশন, এই 3টে কোম্পানিতে দফায় দফায় জমা পড়েছে 60 লক্ষ টাকা। এবং তার উৎস গোপন রাখবার জন্য সেই টাকা কারা জমা দিয়েছে? বাকিবুর রহমান নিজে জমা দেয়নি। বাকিবুর রহমানের যে বিভিন্ন কর্মীরা, তারা ব্যাংকিং চ্যানেলে সেই টাকাটা জমা দিয়েছে। কিন্তু পরবর্তীতে ইডি তদন্তকারীরা তাদের আইডেন্টিফাই করে দেখে যে এরা সবাই কিন্তু বাকিবুর রহমানের কর্মী, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে এই পুরো টাকাটাই কমিশন বাবদ এমআইসির কাছে, অর্থাৎ মিনিস্টার ইনচার্জের অ্যাকাউন্টে বা তার যে স্ত্রী বা তার মেয়ের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল। এটা যদি ব্যাংকিং চ্যানেলে যায়, তার বাইরেও কিন্তু রয়েছে 2020 সালে যখন কোভিডের সময়, যখন গোটা বিশ্ব জুড়ে হাহাকার চলছে, যেখানে ব্যবসাপাতি নেই, সেই অবস্থায় সেই কোভিডের সর্বনাশের সময়টাকেই কিন্তু পৌষ মাসে পরিণত করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানরা। কারণ সেই সময় বিপুল পরিমাণে খাদ্যশস্য কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল সাধারণ মানুষের জন্য। সেই খাদ্যশস্য থেকে যে দুর্নীতি হয়েছে, সেই বাবদ কমিশন হিসেবে নগদে 2020 সালে 68 লক্ষ টাকা একবার, আরেকবার 12 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 80 লক্ষ টাকা নগদে বাকিবুর রহমানের কর্মীদের কাছ থেকে পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং গোটাটাই উল্লেখ করা হয়েছে চার্জশিট। এবং এখান থেকেই স্পষ্ট, খালি বাকিবুর রহমান যদি এই পরিমাণ কমিশন দিয়ে থাকেন, তাহলে বাকিবুর রহমান ছাড়াও যে বিভিন্ন চালকল আটাকল মালিকরা গোটা রাজ্যে রয়েছেন, তারা কিভাবে কমিশন দিতেন, এবং সেই কমিশন যে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হতো, সেটাও কিন্তু তাদের বয়ানে স্বীকার করেছেন বাকিবুর রহমানের কর্মীরা। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। শুধুমাত্র কমিশন তেমনটা তো নয়, তার যে দফতর অরণ্য ভবন, সেখানেও তো অনেকগুলো নথি রয়েছে। কোয়েল? একেবারেই তাই, শুধুমাত্র কমিশন তা তো নয়। এবং কমিশনে যখন চোখ মাথায় উঠছে, কমিশনের বহর দেখে চোখ কপালে উঠছে, ঠিক সেই সময়ই কোথাও বনমন্ত্রী থাকার পরেও যে জ্যোতিপ্রিয় মল্লিক এর সঙ্গে যুক্ত ছিলেন, সেটাই কোথাও হয়তো এবারে ইডি দাবি করতে চলেছে। তার কারণ বন দফতর অরণ্য ভবন, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের যে চেম্বার, সেখান থেকে 1 কোটি টাকার ধান বিক্রির নথি পেয়েছেন তদন্তকারীরা। এবং তারা মনে করছেন যে কৃষকদের সঙ্গে আগে থেকে চুক্তি করে এই গোটা বিষয়টা ঘটনা হয়েছিল, যেখানে বাকিবুর রহমানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তার মাধ্যমে চুক্তি হয়, সে তথ্য তাদের হাতে এসছে। ইডির এই মুহূর্তে তাহলে ঠিক কী দাবি? অর্থাৎ খাদ্যমন্ত্রী থাকাকালীন শুধু নয়, প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী থাকাকালীনও তার মানে এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন কি জ্যোতিপ্রিয় মল্লিক? কি বলছে ইডির কি দাবি, একটু জানার চেষ্টা করি সুজয়ের কাছ থেকে। সুজয়? দেখো কাল, গতকাল আমরা যে তথ্য দিয়েছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বার থেকে 10 কোটি টাকার নথি মিলেছিল, সেই জায়গাতে আরও কিছুটা টাকার অঙ্ক যোগ হবে। তার কারণ আরও 1 কোটি টাকার নথি, আর্থিক লেনদেনের নথি পেয়েছেন তদন্তকারীরা। এবং এই যে আর্থিক লেনদেন 1 কোটি টাকার নথি পাওয়া গিয়েছে, সেটা তারা বলছেন যেটা ধান বিক্রি করার, অর্থাৎ খোলা বাজারে ধান বিক্রি করার নথি। কিভাবে এটা হতো? তদন্তকারীরা যেটা নথি থেকে জানতে পেরেছেন, বা তারা যেটা বলছেন, যে চাষিদের সঙ্গে চুক্তি করা হতো, সরকারি পদ্ধতিতে নয়। জ্যোতিপ্রিয় মল্লিক নিজের প্রভাব খাটিয়ে বাকিবুর রহমানের মতো চালকলদের ব্যবহার করে যারা চাষি, তাদের সঙ্গে চুক্তি করতো, তাদের থেকে কম দামে সে ধান কিনতো, কম দামে ধান কিনে সেটাকে আবার দাম বাড়িয়ে বাজারে বিক্রি করা হতো খোলা বাজারে, বা চালকল মালিকদের কাছে তারা সেটাকে প্রস্তুত করে আবার চাল দিতেন, খোলা বাজারে সেই চাল পাঠিয়ে দিতেন। অর্থাৎ কম দামে কিনে বেশি দামে বিক্রির একটা যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমেই মূলত টাকা তোলা হয়েছে, তেমনটাই বলছে। তারই নথি মিলেছে 1 কোটি টাকার, আরও সেই নথির পরিমাণ কিন্তু বাড়তে পারে। এবং একই সঙ্গে যে যারা চাষিদের সঙ্গে যে চুক্তি হতো, সরকারি পদ্ধতিতে কিন্তু কোনো চুক্তি হতো না। সরকারি পদ্ধতিতে সরকার শিবির করতো, সেখানে চাষিরা এসে ধান বিক্রি করতো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে চাষিদের সঙ্গে চুক্তি হতো, জ্যোতিপ্রিয় মল্লিকের পরোক্ষে সেই চুক্তি করতেন। সেই চুক্তি মাফিক কিন্তু সেই ধরনের যে চুক্তি হয়েছিল, সেরকম 100টির উপর কাছাকাছি নথি পাওয়া গিয়েছে।
ফলে সব মিলিয়ে বলা চলে যে চেম্বার থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বা বন দপ্তরে বনমন্ত্রীর চেম্বার থেকে 11 কোটি টাকার নথি পাওয়া গিয়েছে এবং সেই টাকার অঙ্কের পাশাপাশি আর কোথায় কোথায় এই ধরনের নথি রয়েছে সেটাও তারা দেখছেন। ইডি সূত্রে খবর যে জ্যোতিপ্রিয় মল্লিকের ওই চেম্বারে একটি বিশেষ আলমারি ছিল, সেই আলমারি থেকেই তারা এই সমস্ত নথি পেয়েছেন। অর্থাৎ গতকাল যেটা বলা হয়েছে যে LIC বা ফিক্সড ডিপোজিটের নথি, সেগুলো আলমারি থেকে পাওয়া গেছে, এটাও আলমারি থেকে পাওয়া যাচ্ছে এবং কার্যত বলা চলে এটা বনমন্ত্রীর রেশন দুর্নীতির কন্ট্রোল রুম, কোট আনকোট কন্ট্রোল রুম বললেও কার্যত হয়তো ভুল বলা হবে না, তার কারণ তিনি বন দপ্তরে চলে গিয়েছেন। এটা খুব ইন্টারেস্টিং কথা বললে, বনমন্ত্রী রেশন দুর্নীতির কন্ট্রোল রুম। সঙ্গে থাকো একটু সুজয়, আরও কি কি তথ্য বেরোয় নজর থাকবে আমাদের। আমরা এখন কথা বলবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিকের সঙ্গে, আমাদের সিনিয়র কলিগ। তন্ময়, আমার কতগুলো স্বাভাবিক কিউরিয়াসিটি, আমাদের এখানে যারা তৃণমূলের প্রতিনিধিত্ব করতে আসছেন আমাদের স্টুডিওতে, বিভিন্ন এই যে ডিসকাশনগুলো হয়, তারা প্রশ্ন তুলছেন যে বনমন্ত্রী তিনি যদি সত্যি দুর্নীতি করে থাকেন, তিনি এতই বোকা যে তিনি তার বন দফতরে এখন রেশনের দুর্নীতির কাগজপত্র সব রেখে দিলেন, ফিক্সড ডিপোজিটের কাগজ রেখে দিলেন। আর আমরাও তো পাল্টা যুক্তি দিতে পারি এরকম, যে এমনও তো হতে পারে যে এই জায়গাটাকে তিনি সেফ হেভেন ভেবেছেন, হয়তো ভেবেছেন যে বন দফতরে আর তার এখন যেটা দফতর সেখানে ইডি সিবিআই বা কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছবেন না। আবার এমনও হতে পারে নথিগুলো অন্যত্র ছিল, সেফ কাস্টাডিতে সরিয়ে আনার জন্য এখানে রাখা হয়েছে, তাই তো? দেখো, একেবারেই যেটা মনে করা হচ্ছে যে একজন মন্ত্রী তিনি গ্রেপ্তার হচ্ছেন এবং তিনি কিন্তু গ্রেপ্তার হওয়ার বলা চলে 2 দিন না 3 দিন আগেই, যখন তার বাড়িতে সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল এবং রেড করা হয়েছিল, সেখানে তিনি একদম পুরো বলা চলে কনফিডেন্টলি তিনি বলেছিলেন যে কোনো অসুবিধা নেই, কোনো কিছু পাবে না। তারপর তিনি গ্রেপ্তার হয়ে যান পরবর্তী সময়ে। এবং এখানে যেটা মনে করা হচ্ছে যে একটি মন্ত্রীর দপ্তর, সরকারি ভবন, অরণ্য ভবন, সেটা অনেক বেশি সেফ, অনেক বেশি নিরাপদ। কারণ মন্ত্রীর ঘরের ভিতরে মন্ত্রীর আলমারিতে কী থাকবে? মন্ত্রীর আলমারিতে সরকারি কাগজপত্র থাকবে, সরকারি ফাইল থাকবে, সরকারি প্রজেক্ট, সরকারি প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো থাকবে, তার বাইরে কিছু থাকার কথা না। আর কখনোই কোনো দপ্তরে এইভাবে কোনো কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়ে সেখানে বিভিন্ন বলা চলে বাড়িতে যেমনভাবে তল্লাশি করা হয়, একবারে বিছানাপত্র বাথরুম থেকে সব কিছু উল্টে পাল্টে কোথায় কি আছে না আছে দেখা হয়, সেখানে একটি মন্ত্রী ঘরে গিয়ে কখনও কোনো কেন্দ্রীয় এজেন্সি বা যে কোনো এজেন্সি হোক না কেন এইটা করবে, এমনটার উদাহরণ কিন্তু সদ্য অতীতে নেই। ফলে কোথাও একটা জ্যোতিপ্রিয় মল্লিকের বিশ্বাস ছিল যে এই সরকারি ভবনে, যেখানে রাজ্য পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণভাবে রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন এবং একটি মন্ত্রীর দপ্তর, সেখানে অন্তত এই কেন্দ্রীয় এজেন্সি পৌঁছাবে না। কেন্দ্রীয় এজেন্সি বাড়িতে পৌঁছতে পারে, কোনো রাইস মিলে পৌঁছতে পারে, হয় তার অনুমান ভুল হয়েছে কিংবা হি ওয়াজ ওভার কনফিডেন্ট। একেবারে সেই জায়গাটা এই জায়গাটা হওয়ার জন্যই এই ঘটনাটা ঘটেছে। অনেক ধন্যবাদ তন্ময়, অনেক ধন্যবাদ।